আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে। সকালেও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন এনসিপি সহ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ফ্যাসিবাদী দল নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। এদিকে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গতকাল রাত থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরালো হতে থাকে যমুনার সামনে। বিক্ষোভ কর্মসূচি থেকে বিভিন্ন স্লোগান দিতে থাকে ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর গণজামায়াতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে। আজকে বাদ জুমা আমরা আজকে ফোয়ারার সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলা মোটর পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করব। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল, সাংস্কৃতিক শক্তি, নির্যাতিতরা সহ গুম খুনের শিকার পরিবারের সবাইকে সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। আমরা কিভাবে এখানে অনুমতি পাইলাম? হারামজাদারা বলে রাখ, অনুমতি পাই নাই, জীবন আল্লাহর কাছে রক্ত কইরা দিছি। নিরাপত্তা দেওয়ার জন্য যদি এইখানে ঘোষণা করে 100 লাখ থাকবে, সেই 100 লাখ আমাদের ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার পূর্ব পাশে মিন্টো রোড সংলগ্ন সড়কে ফোয়ারার সামনে এ সমাবেশ হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানান বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের অপরাজনীতিকে চিরতরে দাফন করেই আমরা গড়ে তুলব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যা করা প্রয়োজন, যত দ্রুত করা প্রয়োজন তত দ্রুত করতে হবে, এবং আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে এখান থেকে আমাদের অবস্থান ত্যাগ করব না। শিমুল খান, মাই টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে ব্যাপক নাটকীয়তা ও কর্মী সমর্থকদের রাতভর প্রতিরোধের পর গ্রেফতার হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। আজ ভোর 6:45টার দিকে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকাকুটির থেকে তাকে গ্রেফতার করা করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল আইভির দেওভোগের বাড়িতে প্রবেশ করে। সাবেক মেয়রকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে স্থানীয় বাসিন্দা ও তার দীর্ঘদিনের কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আশপাশের সব সড়কে ব্যারিকেড তৈরি করেন। দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের বৈষম্য আচরণ করেছি, দলমতের ঊর্ধ্বে উঠে নিজের দলের তারপরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। সত্য মতভেদের সত্য এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই। আওয়ামী লীগের আমলে মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট হয়েছে, গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জনকল্যাণের উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুই উপদেষ্টা বরিশালে এসব কথা বলেছেন। জেলার হিজলা উপজেলার মৌলবীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটি এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন তারা। এই সময় স্থানীয়দের সাথে কথা বলেন দুই উপদেষ্টা। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। প্রতি বছরই পলি আসবে, কারণ আমাদের সব উপর থেকে আসছে, আমরা তো নিচে, তো হিমালয় থেকে যে যে বরফগুলো গলে সেটা আস্তে 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 আছে। দীর্ঘ প্রকল্প, এটার অর্থায়ন আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি এবং অর্থায়নটা নিশ্চিত হওয়ার পরে এটার একটা সম্ভাব্যতা যাচাই হবে, কি বীজটা কীভাবে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, এগুলো নির্ধারিত হলে আমরা এটারও কাজ শুরু করব। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন বলেছেন, যত দ্রুত ভোলা বরিশাল সেতু নির্মাণ করা যায়
সে ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কাজ করে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, ভোলা বরিশাল সেতু অচিরেই হবে। এই সরকারের আমলে যদি কোনো বড় সেতু হয় তাহলে ভোলা বরিশাল সেতুই হবে বড় সেতু। বৃহস্পতিবার বিকেলে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তাবিত ভোলা বরিশাল সড়কে কালাবদর ও তেঁতুলিয়া নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় সেতু সচিব কথা বলেন। হবে, এটা আমাদের সেতু বিভাগের ফার্স্ট প্রায়োরিটি এখন, যেটা আমাদের ভিতরে বলেছে আমাদের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফজল কবির খান স্যার বলেছেন, আমিও তার সাথে একমত। কিভাবে উন্নতি করা যায় বাংলাদেশের, এবং আমি আপনাকে এটা ওয়াদা দিয়ে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে এই ভোলা বরিশাল ব্রিজটা হবে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। বাংলাদেশকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল, বে টার্মিনাল, ফ্রি ট্রেড জোন এলাকা এবং বন্দরের এনসিটির অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন। তারপর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেন। ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের জন্য আপনি বাইরে থেকে লোন নেন, দ্যাট ইজ ফাইন, দ্যাটস ওকে, বাট নিজে চলার জন্য যদি আমি এখন বাইরে থেকে লোন নিয়ে নিজে চলি, দ্যাটস নট আ গুড আইডিয়া, রাইট? মানে আমাদের যতটুকু ট্যাক্স ইনকাম হয়, আমাদের যেটা রেভিনিউ, সেইটার আমাদের এক্সপেন্ডিচারের তো একটা ম্যাচ থাকতে হবে। যদি আমরা কনস্ট্যান্টলি ধার করে করে স্পেন্ড করতে থাকি, তাহলে তো এটা দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু গো। সাভারে যাত্রী ওঠানোর সময় বাসের পেছনে ট্রাকের ধাক্কায় 2 যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। মহাসড়কের মাঝ থেকে যাত্রী ওঠানোর সময় ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। সকালে সাভার বাস স্ট্যান্ড এলাকায় মোহাম্মদ হোসেন ও সায়াদ শেখ নামের 2 যাত্রী মহাসড়ক থেকে গাড়িতে উঠতে চাইলে ব্রেক করে ঠিকানা পরিবহনের একটি বাস। এ সময় পিছন থেকে রড ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা দেয় ওই বাসে। এতে ওই বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। হাইওয়ে থানার উপপরিদর্শক আঞ্জিল জানান, নিয়ম না মেনে মহাসড়কে যত্রতত্র থেকে যাত্রী ওঠানোর কারণেই এই দুর্ঘটনা এবং 2 জনের মৃত্যু ঘটেছে। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের নিহত 4 জনের মধ্যে 2 জন ছিলেন মসজিদের ইমাম। বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী ইউনিয়নের মিঠাপুর গ্রামে নিহতদের বাড়িতে গেলে এ তথ্য জানিয়েছেন স্থানীয়রা। তারা স্থানীয় 2টি মসজিদের ইমামতি করে সংসার চালাতেন। এই ঘটনায় মোট নিহত হয়েছেন 5 জন ও আহত হয়েছেন অন্তত আরও 3 জন। মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম। নিহত পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে পড়েছে আকাশ বাতাস। এদিকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ঘাতক বাস চালকের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের মাওলানা সামাদ ফকির ও তার ছেলে হাফিজ বিল্লাহ ফকির, স্ত্রী শাহেদা বেগম, মেয়ে আফসানা আক্তার এবং অ্যাম্বুলেন্স চালক মাহবুব সর্দার। চট্টগ্রামের অর্থনীতির প্রাণ কর্ণফুলী নদী রক্ষা ও সচেতনতা তৈরিতে 1.5 শতাধিক মাঝির অংশগ্রহণে সাম্পান র্যালি হয়েছে। 2000-এর বেশি অবৈধ দখলদার উচ্ছেদে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নদী ও খাল রক্ষা আন্দোলনকারীদের। দুপুরে সাম্পান র্যালিটি উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। সমাবেশে বক্তারা বলেন, দেশের আমদানি রপ্তানির 95% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। অবৈধভাবে কর্ণফুলী নদী দখল করা হচ্ছে। কর্ণফুলী নদী ছোট হয়ে যাওয়ার কারণে কমে গেছে সাম্পান চলাচল। কর্ণফুলী নদীকে দখল আর দূষণের হাত থেকে বাঁচাতে ইতিহাস ও সংস্কৃতি গবেষণা কেন্দ্রের ভিন্নধর্মী আয়োজন। এবার আমাদের কৃষি। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, দেশের 31টি সরকারি মাছের খামারে 31 একর পুকুরে মাছের বার্ষিক উৎপাদন 94 মেট্রিক টন থেকে বাড়িয়ে 590 মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ময়মনসিংহে বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রথম পর্যায়ে আঞ্চলিক কর্মশালা প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। বিভাগীয় পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর
রফিকুল ইসলাম সর্দার, বিভাগীয় উপপরিচালক নজরুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মশিউর রহমান। দিনাজপুরের ফুলবাড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৭০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে বকনা গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইসহাক আলী। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর আরমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সারওয়ার ও থানার ওসি AKM খন্দকার মহিবুল। নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে পার্টনার প্রোগ্রামের আওতায় উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশনের দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়ায় দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সহকারী উপপরিচালক জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার সালমান জামান, মাই টিভি নড়াইল জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম সহ উপজেলার 30 জন কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের বেলকুচিতে নেশা জাতীয় বিষাক্ত অ্যালকোহল খেয়ে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন। বেলকুচি থানার পরিদর্শক আব্দুল বারিক জানান, মঙ্গলবার রাতে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারে বাবু ডাক্তারের হোমিও ওষুধের দোকান থেকে নেশা জাতীয় অ্যালকোহল কিনে খায় কয়েকজন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে 3 জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় কসাই আবুল কালামের মৃত্যু হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেয়ার পথে ভ্যান চালক শাহ আলমেরও মৃত্যু হয়। অসুস্থ পোস্টমাস্টার আবু হানিফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নের চাউনা আঞ্চলিক রাস্তায় প্রাইভেট কারে 2 জনকে অপহরণ করে নিয়ে এসে ফেলে চলে যাওয়ার সময় 4 অপহরণকারীকে আটক করেছে জনতা। এ সময় প্রাইভেট কার থেকে 2 অপহরণ হওয়া ব্যক্তিকে উদ্ধার করা হয় এবং 4 অপহরণকারীকে ধরে গণধোলাই দিয়ে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, আহত অবস্থায় 4 অপহরণকারীকে ধামরাই ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে থানায় আনা হবে। ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযানে ঢালকাত্রা সহ 4 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া ও গট্টি গ্রামের বিভিন্ন বাড়িতে অভিযান চালায় সালথা থানা পুলিশ। রাতে ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, দীর্ঘদিন ধরে বালিয়া ও গট্টি গ্রামের 2 পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়। পুনরায় সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র 9টি, ঢাল ও 7টি সরকি ও 7টি টেটা উদ্ধার করা হয়। এ সময় 4 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। স্ত্রী কর্তৃক স্বামী হৃদয় হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে হওয়া মানববন্ধনে হৃদয়ের স্বজন, বন্ধু বান্ধব সহ শত শত এলাকাবাসী অংশগ্রহণ করে। পরে প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে অবস্থান নেয়। দীর্ঘদিন পর কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বারুইপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। বারুইপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মেলনে মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বানী, মিরপুর পৌর বিএনপির সদস্য সচিব আজাদুর রহমান আজাদ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে লুৎফুর রহমানকে সভাপতি, মুকুলকে সাধারণ সম্পাদক করে বারুইপাড়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণদিহি রবীন্দ্র কমপ্লেক্সে ও রূপসা উপজেলার পিঠাভোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী ও লোকমেলা জমে উঠেছে। বৃহস্পতিবার বিকেলে ফুলতলা দক্ষিণদিহি রবীন্দ্র কমপ্লেক্সে বেলুনুরিয়া বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। 3 দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা
তাসনিম জাহান এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। টাঙ্গাইল সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর 2024-25 শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময় জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাভা প্রভির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। জিএসটি ভর্তি পরীক্ষা 21টি বিশ্ববিদ্যালয়ে ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা 1,42,714 জনের মধ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা 7,307 জন। গাইবান্ধার সাদুল্লাপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ ভাতগ্রাম মিয়াবাড়ি মসজিদ প্রাঙ্গণে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন, সাদুল্লাপুর থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় গার্ড অফ অনারে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম ও থানার ওসি তাজউদ্দিন খন্দকার। পরে গার্ড অফ অনার শেষে ভাতগ্রাম হাই স্কুল মাঠে তার সঙ্গী কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধি সহ মুসল্লিদের উপস্থিতিতে জানাজার নামাজ ও ভাতগ্রাম সামাজিক কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নড়াইল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে কেক কাটা এবং এই উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়। এ সময় নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, নড়াইল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, যুব রেড ক্রিসেন্ট সদস্য সহ নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। জামালপুরে বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। সকালে শহরের চালাপাড়ায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাকক্ষে সভাপতিত্ব করেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় জামালপুরের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ আনিসুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি ও অধ্যক্ষ মোহাম্মদ সিমানুর রহমান। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, আব্দুল সালাম খান, ফরিদুল ইসলাম সহ অন্যান্যরা। টাঙ্গাইলের ঘাটাইলে কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফুলের ভাষা বুঝতে চাইলে প্রকৃতির সাথে হতে হবে একাত্ম। টিম কৃষ্ণচূড়া প্রজেক্ট সংগঠনের ব্যানারে বৃহস্পতিবার বিকেলে দেউলাবাড়ি MKDR গণ উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি হয়। এই সময় প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ, MKDর গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, টিম কৃষ্ণচূড়া প্রজেক্টের সিনিয়র সদস্য রাতিকুল ইসলাম সহ অনেকেই। যশোরে ফসলি জমি ও বিল রক্ষা ও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থার দাবিতে সমাবেশ করেছেন জমির মালিক ও ক্ষতিগ্রস্ত কৃষকরা। বুধবার বিকেলে যশোরের মনিরামপুরে উপজেলার ঢাকুরিয়া, ব্রাহ্মণডাঙ্গা, জয়পুর গ্রামের কোচবিলে হাজার হাজার কৃষকের একমাত্র সম্বল এই বিল। এক শ্রেণীর অসাধুরা একের পর এক ফসলি জমি নষ্ট করে ঘের তৈরি করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করায় জয়পুর কোচবিলে মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কৃষক মনির পাটোয়ারি, সাইফুল ইসলাম, কোরবান আলী সহ আরও অনেকে। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের
আজুগিরচালা গ্রামে সরকারি খাল দখল করে একটি ফিড মিলের বিরুদ্ধে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, এভাবে খাল দখল করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় গ্রাম জুড়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, মিল কর্তৃপক্ষ নিজেদের জমির পাশ দিয়ে প্রবাহিত স্থানীয় শতাধিক মানুষের ঘরবাড়ি ও কৃষি জমির পানি নিষ্কাশনের খাল দখল করে প্রাচীর নির্মাণ করেছে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানান, সরকারি খাল দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল আটককে কেন্দ্র করে নড়িয়া থানায় হামলার অভিযোগ উঠেছে ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ভাঙচুর করা হয় থানা কমপ্লেক্সের 2টি কক্ষ। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল নড়িয়ার কাগজপত্রবিহীন 3টি মোটরসাইকেল আটক করে পুলিশ। মোটরসাইকেলে ছাড়িয়ে নিতে থানায় আসেন স্থানীয় ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী। সময় রেজিস্ট্রেশনের বৈধ কাগজ না থাকায় মোটরসাইকেল ছাড়তে অস্বীকৃতি জানায় পুলিশ। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে থানায় হামলা করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। থানা কমপ্লেক্সের 2টি কক্ষে ভাঙচুর চালায় তারা। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পরিবেশ বান্ধব পাটজাত পণ্য সকলের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহে 5 দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য মেলা শুরু হয়েছে। গতকাল বিকেলে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে বৈশাখী মঞ্চে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। জেলা প্রশাসনের সহযোগিতায় পাট অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাতারা, জেলা প্রশাসক মফিদুল আলম। পরে অতিথিবৃন্দ মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার নারী উদ্যোক্তাদের তৈরি পাটজাত পণ্যের 32টি স্টলের বাহারি ডিজাইনের হস্তশিল্প স্থান পেয়েছে। আগামী 12 মে পর্যন্ত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। মানিকগঞ্জের সিঙ্গাইরে 3 ফসলি জমির মাটি কাটা বন্ধ সহ অবৈধ ইটভাটা অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে উপজেলার জামিনগা ইউনিয়নের হুটের চর এলাকায় ফসলি জমির মাটি কাটা বন্ধ, অবৈধ ইটভাটা অপসারণ সহ ইটভাটার ধোঁয়ায় ধান পোড়ার প্রতিবাদে জামিরতা হাতনি সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় তারা বলেন, প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। নরসিংদী বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের গলগালিয়া গ্রামের সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখলের চেষ্টার গাছকর্তন সহ মারধর, হুমকি ধামকি দিয়ে আসছে একটি প্রভাবশালী পক্ষ। এই ঘটনায় বৃহস্পতিবার কৃষক স্বপন চন্দ্র সরকার উপজেলা নির্বাহী অফিসারের বরাবর নিরাপত্তা চেয়ে গ্রামের ফাইজুল ইসলাম সহ 4-5 জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ফাইজুল ইসলাম নিজের জমি দখলের চেষ্টা করছেন বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালীর কলাপাড়া সহ দক্ষিণ উপকূলীয় এলাকা দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। গতকাল সন্ধ্যা 6টায় উপজেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। এদিকে অস্বাভাবিক গরমে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও চর্মজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। তবে গরম আবহাওয়া ও অবস্থা আরও 1 সপ্তাহ বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পিরোজপুর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে কাউখালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কাউখালী পর্বের খেলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের মাঠে কাউখালী ভ্যানু পর্বের খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক SM আহসান কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব HM দিন মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, আরাফাত রহমান ক্রীড়া সংসদের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মিটুল, সাধারণ সম্পাদক লিটন খান প্রমুখ। খেলায় পিরোজপুর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ 4-0 গোলে কাউখালী আরাফাত রহমান ক্রীড়া সংসদকে পরাজিত করে। খেলায় বিপুল দর্শক উপস্থিত ছিলেন।